স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির পথে রওনা হয়েছেন লাখ লাখ মানুষ। গতকাল পাটুরিয়া শিমুলিয়া ঘাটে বিজিবি মোতায়েন করার পরও শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল ছিল। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই, এমনকি জরুরি পারাপারে নিয়োজিত ফেরিগুলোতে ওঠার জন্য যাত্রীরা একরকম হুমড়ি খেয়ে পড়েছেন। এমন চিত্র ঢাকা থেকে বের হওয়ার সবগুলো পথে। করোনার ভয়াবহতা উপেক্ষা করে ঘরে ফিরতে মরিয়া সাধারণ মানুষ। তবে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঘরমুখো মানুষের এই বেপরোয়া ঈদ যাত্রা তাদের ভবিষ্যৎকে করোনা ঝুঁকিতে ফেলছে। সবকিছুই তো হচ্ছে ওপেন আছে, শুধুমাত্র ফেরিটা অফ করে তো কোনো লাভ হচ্ছে না। এদিকে গাড়ি চলতেছে, 100 টাকা ভাড়া 500 টাকা আসতেছে, ফেরি গাড়ি আসছে, ফেরি বন্ধ, লঞ্চ বন্ধ, ট্রলার বন্ধ, আমরা কিভাবে যাব? ভোগান্তি তো অবশ্যই হচ্ছে, কিন্তু বাসটা ছেড়ে দিলে তো আর এত ভোগান্তি হইতো না। দূরপাল্লার বাসে তো স্বাস্থ্যবিধি মেনেই এক সিটে তো একজনই বসে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে শিমুলিয়া ও পাটুরিয়া ঘাট থেকে যুক্ত আছেন সহকর্মী আলী তালুকদার ও নাজমুল হুদা। আমরা শুরুতে যাব শিমুলিয়া ঘাটে সহকর্মী আলী তালুকদারের কাছে। আলী, ঘাটের কি অবস্থা দেখছেন? বিজিবি মোতায়েন করা হয়েছে, তারপরও মানুষকে আসলে ঠেকানো যাচ্ছে না, আজ কি অবস্থা? ধন্যবাদ। আপনি বলছিলেন যে আসলে বিজিবি মোতায়েন করা হয়েছে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু মোতায়েন করা হয়েছে যে ঘরমুখো মানুষের যে যাত্রা, সেই যাত্রাকে বাধা সৃষ্টি করার জন্য। আর এই বাধা সৃষ্টি করার মূল কারণটাই হচ্ছে যে এই করোনাকালীন সময় যেই প্রকোপ দেখা দিয়েছে, আসলে কিছুদিন আগে ভারতের যে ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে বাংলাদেশে, এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা বলছেন যে এই সময়টাতে এইভাবে ঈদে ঘরমুখো মানুষের যাওয়া, সেটাকে অনেকটাই করোনার যে ঝুঁকি বলা হচ্ছে বারবার, সেই ঝুঁকিটাকে কিন্তু আবার মনে করিয়ে দিচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা দেখছি যে সাধারণ যারা যাচ্ছেন, এই যাতায়াত করছেন, এই অপেক্ষমান এই যাত্রী, তারা বলছেন যে এই করোনাকে উপেক্ষা করে মূলত এই ঈদকে কেন্দ্র করে তারা তাদের পরিজনের সাথে ঈদ করার আনন্দ ভাগাভাগি করার জন্যই তাদের এই যাওয়া, এবং এই করোনার ঝুঁকি তাদের কাছে অনেকটাই উপেক্ষা, কারণ পরিবারের স্বজনদের কাছে যাওয়াটাই মূলত তাদের মূল বলে তারা মনে করছেন। এছাড়া করোনার বারবার বলা হচ্ছিল যে স্বাস্থ্যবিধির কথা, স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে, এবং এইখানে দেখা যাচ্ছে যে অনেক মানুষই কিন্তু এই ফেরির জন্য অপেক্ষায় রয়েছিল জড়ো হয়ে। সেইখানে স্বাস্থ্যবিধির কথা যে বলা হচ্ছিল যে সামাজিক যে দূরত্বটি, সেই দূরত্ব বজায় রাখা, এবং সবাই যেন তাদের মাস্ক ব্যবহার করে, সেই বিষয়গুলো কিন্তু অনেকটাই দেখা যায়নি। কারণ তারা বলছে যে একদিকে প্রচুর গরম এবং অপেক্ষা, তাদের যে ভোগান্তিগুলো, সেই ভোগান্তির মধ্যে দিয়ে কিন্তু তাদের যে এই নির্দেশনাগুলো বা সতর্কতামূলক যেই নির্দেশনা, সেগুলো কিন্তু তারা অনেকটাই উপেক্ষা করেই চলছে। আর কিছুক্ষণ আমরা সকালে যখন এসেছিলাম 10টার দিকে, তখন একটি ফেরি এই শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে গেছে সেই কাঁঠালবাড়ির উদ্দেশ্যে। আর এই এখন শাহপরান একটি ফেরি এই কিছুক্ষণ আগে এই 3 নম্বর যে ঘাট, 2 নম্বর ঘাট, সেই 2 নম্বর ঘাটে এসে পৌঁছেছে। কিছুক্ষণ পরে এই ফেরিটিও ছেড়ে যাবে এই শিমুলিয়া ঘাট থেকে। তো এই ছিল ঘরমুখো মানুষের এই যে ভোগান্তি, এবং এই করোনাকে উপেক্ষা করে তারা ঘরের মুখে ফিরে যাচ্ছে। এই আমার কাছে সর্বশেষ খবর। আলী, আপনাকে ধন্যবাদ। দর্শক, শিমুলিয়া ঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলী তালুকদার। আমরা এবার চলে যাব পাটুরিয়া ঘাটে, আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আমরা সকালে যেমন দেখাচ্ছিলেন যে চাপ কিছুটা কম, এই মুহূর্তে চাপ কেমন আছে যাত্রীদের, কি অবস্থা দেখছেন, প্রশাসনের কেমন ভূমিকা রয়েছে সেখানে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের যে অবস্থা, সেটা হচ্ছে যে প্রতিটা ঘাটে এখন ফেরির অপেক্ষায় হাজারো মানুষ। আপনি দেখছেন যে সাধারণ যে পণ্যবাহী যে ফেরিগুলোতে আসলে পণ্যবাহী ট্রাক এবং জরুরি সেবা অ্যাম্বুলেন্স, সেগুলি না নিয়ে অন্য কোনো এখন কিন্তু পার হচ্ছে মানুষ পার হচ্ছে, এবং মানুষ কিন্তু সেখানে হাজারো মানুষ সেখানে রয়েছে। আপনার সাথে একটু কথা বলি, একজন অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে একটু কথা বলবো। আপনার অ্যাম্বুলেন্স তো আমরা দেখছি যে প্রায় 2 ঘন্টা ধরে এখানে রয়েছে, কেন আপনার অ্যাম্বুলেন্সটা নিল না কেন? তাদের রিকোয়েস্ট করছে, আমার রোগীর অক্সিজেন শেষ হয়ে গেছে, মৃত্যুর শয্যায়,
তারপরেও তারা বলতেছে যদি লাশও থাকে লাশও হয়ে যায় তারপরে পার করতে দেবে না। তা আমরা এইভাবে যদি মানুষের সেবা করি, মানুষের জীবন না বাঁচে, তাহলে মানুষের লকডাউনে কি মানে হয়? যারা রুগী তাদের তো জীবন বাঁচাইতে হবে অন্তত। আমরা যে বসে আছি এখানে বহুত কষ্ট করতেছে রুগী মানুষের, তারা মৃত্যুর সজ্জা আপনজন, তাদের অন্তত পার করলে তারপরেও তো যেতে পারতো। অন্য মানুষ যাদের না পারলে এদের তো যাওয়া দরকার অন্তত, কেন রুগী যদি না বাঁচে। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন যে একজন চালক আসলে সেখানে তিনি অভিযোগ করছিলেন যে এখানে কিন্তু অ্যাম্বুলেন্সটি আসলে পার করতে পারেনি এবং ছোট ছোট ফেরি এখন পর্যন্ত 7টি ফেরি কিন্তু চালানো হয়েছে এবং সর্বশেষ যে ফেরিটা এখন যাচ্ছে শাপলা শালুক ফেরিটি এখন যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু দেখছেন যে তাদের মধ্যে যে সামাজিক যে দূরত্ব এবং করোনার যে করোনার মধ্যে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা কিন্তু আসলে চলছে এবং সেখানে যে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে কিন্তু বিজিবি মোতায়েন রয়েছে এবং বিজিবি দিয়ে কিন্তু কোনো কাজ করছে না এবং মানুষ কিন্তু ঠেকানো যাচ্ছে না, যার কারণে কিন্তু মানুষ সেখানে হাজারো মানুষ কিন্তু এই পয়েন্ট দিয়ে এবং পারাপার হচ্ছে এবং সেখানে কিন্তু যে মানুষগুলো যে করোনার যে আতঙ্ক তাদের মধ্যে এবং সেটা কিন্তু নাই এবং ঈদের যে উৎসব সেটা কিন্তু নিয়েই তারা বাড়িতে ফিরছে। এই ছিল আমার কাছে তাবাসসুম পাটুরিয়া ঘাটের সর্বশেষ খবর। চলে যাচ্ছে আপনার কাছে নাজমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুল হুদা। যারা বাড়ি যেতে পদ্মা পার হচ্ছেন তারা ওপারে পৌঁছালেও পড়ছেন পরিবহন সংকটে। সরকারি বিধিনিষেধে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় ভেঙে ভেঙে যেতে হচ্ছে তাদের। দর্শক, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, বাড়ি যেতে পদ্মা পার হচ্ছে হাজারো মানুষ, কিন্তু যেহেতু সরকারি বিধিনিষেধ দূরপাল্লা পরিবহন বন্ধ রয়েছে সেই ক্ষেত্রে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সংকট সেখানে কতটুকু দেখছেন? ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন যে নদী পার হয়ে কিন্তু অনেক যাত্রী আসছে, তবে দৌলতদিয়া ঘাট থেকে গন্তব্যস্থানে যেতে তাদের কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি একটু আপনাকে দেখাতে চাচ্ছি যে গণপরিবহন বন্ধ থাকার কারণে কিন্তু দৌলতদিয়া ঘাটে প্রাইভেট কার এবং ছোট ছোট যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো নিয়ে কিন্তু এইসব যাত্রী যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এসব যাত্রী যে পর্যাপ্ত পরিমাণ গাড়িও কিন্তু এখানে নাই। যাত্রী যে হারে আছে সে হারে কিন্তু গাড়ি নাই, গাড়িতে যে গাড়ি আছে তাদেরকে দিতে হচ্ছে। এই অতিরিক্ত টাকা ব্যয় করে কিন্তু তারা গন্তব্যস্থানে করছে। দৌলতদিয়া থেকে কিন্তু তারা দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার যাত্রীরা কিন্তু এখন গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছে। তো আমি একটি বিষয় আপনাকে দেখাতে চাচ্ছি, এখানে কিন্তু স্থানীয় যে ছোটো ছোটো গাড়ি আছে সেই গাড়িগুলি কিন্তু দৌলতদিয়া থেকে তারা খুলনা, যশোর, বেনাপুর, সাতক্ষীরা, মাগুরা, ফরিদপুর, গোপালগঞ্জ তারা কিন্তু এইসব জায়গায় কিন্তু যাওয়ার চেষ্টা করতেছে। আমি কিন্তু একটি বিষয় আপনি এক যাত্রীর সাথে কথা বলতে চাচ্ছি যে আপনি কোথায় যাচ্ছেন? মাগুরা। আপনি এই করোনার মধ্যে আসছেন, এই গাড়ি তো নাই, গণপরিবহন আছে, আপনার কি সমস্যা হচ্ছে কিনা? না। তো আপনি আমি একটু যাত্রীর সাথে কথা বলছি, তিনি কিন্তু আমাদেরকে বলেছেন যে সে দৌলতদিয়া ঘাটে আছে, এই দৌলতদিয়া ঘাটটা কিন্তু সে এখান থেকে মাগুরা যাবে। তো মাগুরা যাওয়ার জন্য কিন্তু কোনো পরিবহন না থাকার কারণে কিন্তু সে একটি অটোরিকশায় উঠছে। তো এই অটোরিকশায় করে কিন্তু তাকে অতিরিক্ত টাকা ব্যয় করে কিন্তু এখান থেকে যেতে হবে। তো তার মতন কিন্তু অনেক যাত্রী কিন্তু এই দৌলতদিয়া ঘাট থেকে এই 21টি জেলার গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু যারা যাচ্ছে তারাও কিন্তু এইসব অটোরিকশায় অতিরিক্ত টাকা ব্যয় করে কিন্তু যাওয়া হচ্ছে। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, আমি একটি বিষয় দেখাতে চাচ্ছি আপনাকে, এখান থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী তারাও কিন্তু সবসময় তৎপর রয়েছে। তারা এইসব যাত্রী যেন সামাজিক বজায় রাখতে পারে সেভাবেই কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছে। তো এই ছিল দৌলতদিয়া ঘাটের সর্বশেষ সংবাদ। শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজবাড়ী দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। লকডাউনে কিছুই মানছেন না সাধারণ মানুষ, পথে পথে ভিড়, স্বাস্থ্যবিধিরও তোয়াক্কা নেই কারোর মধ্যে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, আমরা যেটুকু দেখেছি যে আসলে স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা করছে না মানুষ, ঘরমুখো হচ্ছেন। গাবতলীতে আপনি কেমন দেখছেন সমাগম লোকজনের? কত সংখ্যক মানুষ ঢাকা থেকে বের হচ্ছেন কিংবা ঢুকছেন? প্রশাসন কি অবস্থায় রয়েছে সেখানে? তাবাসসুম, নারীর টানে বাড়ির পথেই করোনার মধ্যে বিষয়টি কেমনই, অনেক সমস্যা রয়েছে। তারপরেও মানুষজন যেভাবে হোক তারা বাড়ির জন্য এই রাজধানীর প্রবেশদ্বার
গাবতলী তারা কিন্তু পার হচ্ছেন। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এই গাবতলী থেকে কিন্তু এই মানুষজন কিন্তু এইভাবেই কিন্তু পায়ে হেঁটে করে তারা কিন্তু আপনার চলে যাচ্ছে এবং তারা জানে না তারা মানে কিভাবে তারা যাবেন, এরপরে পরিবহনটা কি তারা সেটা ভালোভাবে জানেন না। তারপরে তারা কিন্তু মানে বাড়ি যাবেন, যেতে হবে এই উদ্দেশ্যে তারা কিন্তু বের হয়েছেন এবং তারা বাড়ি যাবেনই এমন অবস্থা। চাচি একটু কথা বলি, আপনি যাবেন কোথায়? যাবেন কোথায়? বাবা সাবার সাবার কিভাবে যাবেন? আমি থেকে গাড়ি দিয়ে কিভাবে নিব আল্লাহ জানে। এই সাবার দেখছিলেন একদম ঠিক আছে, আপনি আসতে পারেন। আরও এখানে দেখা যাচ্ছে যতজন লোক রয়েছেন সবাই কিন্তু আপনার বিশেষ করে ঈদ করতে যাবেন তারা বাড়িতে, যেটা এই করোনার সময় কিন্তু যখন অনেক মানুষ মারা যাচ্ছে তখন এমন যাত্রা আসলে সবার কারো কাছে কাম্য না, কিন্তু তারা কেউ মানছেন না এবং তারা কিন্তু ভ্যান থেকে শুরু করে পায়ে হেঁটে বাস ট্রাক পরিবহন যেভাবে হোক তারা কিন্তু যাচ্ছেন এবং স্বাস্থ্যবিধির খুব একটা কিন্তু আমরা সেখানে দেখছি না, স্বাস্থ্যবিধির বালাই কিন্তু সেখানে খুব একটা নেই। অর্থাৎ এই ঢাকা শহরের অন্যতম প্রবেশ গাবতলীতে যারা বাড়িতে যাচ্ছেন এবং ফিরছেন কারোর মধ্যে মাস্ক বা স্বাস্থ্যবিধি বাধার কোনো ধরনের লক্ষণ আমরা দেখছি না। তাওয়াসসুম। মুন্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাবতলী থেকে ঈদে ঘরমুখী মানুষের খবর জানতে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। দেশে 92 লাখের বেশি টিকা দেয়া শেষ হয়েছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা আছে আর 10 লাখ। এতে উদ্বিগ্ন ও অসন্তুষ্ট মানুষ। এমন সংকটে অন্য দেশ থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্বৃত্ত টিকা সংগ্রহের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যদিও এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, প্রথম ডোজ অক্সফোর্ডের টিকা গ্রহণকারীদের জন্য 20 লাখ ডোজ অক্সফোর্ডের টিকা আনার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। রাশিয়ার টিকা স্পুটনিক ভি বাংলাদেশেই উৎপাদনের ক্ষেত্রে দুটি ওষুধ কোম্পানির সক্ষমতা রয়েছে বলে মনে করছে টিকা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত কোর কমিটি। তাদের মতে ইনসেপ্ট ফার্মাসিউটিক্যালস ও পপুলার ফার্মাসিউটিক্যালস এক্ষেত্রে এগিয়ে রয়েছে। আগামী 12 মে চীনের উপহার হিসেবে 5 লাখ ডোজ ভ্যাকসিন আসছে। কূটনীতিক বিটের সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সাথে অনলাইন মতবিনিময়ে চীনের রাষ্ট্রদূত লি জিমিং এ তথ্য জানান। এই 5 লাখ সিনোফার্মের ভ্যাকসিন যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্যবহারের অনুমোদন দিয়েছে। চীন 20 কোটি টিকা বিশ্বের 80 দেশে বিতরণ করেছে। রাষ্ট্রদূত দাবি করেন, এতেই প্রমাণিত বিশ্বের টিকা প্রদানে চীন নেতৃত্ব দিচ্ছে। বলেন, চীন ও বাংলাদেশ অভিন্ন সংকট মোকাবেলা করে আসছে। চীনের রাষ্ট্রপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী মহামারী মোকাবেলায় একে অন্যের সঙ্গে আলোচনা করেছে বলেও জানান রাষ্ট্রদূত। এছাড়া সরকারি ও বেসরকারি মাধ্যমে যে যোগাযোগ বেড়েছে তাতে দুই দেশের সম্পর্ক বেগবান হয়েছে। I'd like to say Eid Mubarak to you all and take this opportunity to officially announce that a special gift of 500,000 doses of Chinese COVID-19 vaccine will arrive in Bangladesh within 2 days, which means on the 12th of May. And the gift are produced by Sinopharm, a subsidiary of China National Biotech Group. দণ্ডিত আসামি খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার কোনো সুযোগ নেই। আইন মন্ত্রণালয়ের এই অভিমত স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জানানোর পর থেকে উৎকণ্ঠায় তাঁর পরিবার। সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ও হতাশা প্রকাশ করেছে বিএনপিও। দলের মহাসচিব মনে করেন, যে ধারায় সাজা মওকুফ বলবৎ সে আইনেই বিদেশে চিকিৎসার সুযোগ পান খালেদা জিয়া। দল থেকে জানানো হয়েছে, সর্বশেষ পরীক্ষায় করোনামুক্ত বিএনপি চেয়ারপারসন আগের চেয়ে কিছুটা ভালো আছেন, তবে এখনও ঝুঁকিমুক্ত নন। এদিকে আজ বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী
তহিদ শান্ত। আর শান্ত, খালেদা জিয়ার বর্তমানে আসলে শারীরিক অবস্থা কেমন রয়েছে, কোনো তথ্য আপনাদের হাতে এসেছে কিনা, আর পরিবারের সদস্যদের কার সাথে কথা বলা সম্ভব হয়েছে কিনা? পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি, কারণ তারা ফোন ধরেন না। পরিবারের মূলত শামীম ইস্কান্দার, যিনি বেগম খালেদা জিয়ার ছোট ভাই, তিনি পরিবারের পক্ষ থেকে সব কিছু অর্গানাইজ করেন। তিনি কোনো সাংবাদিকের কোনো প্রশ্নের উত্তর দেন না, বা ফোন ধরলেও সাংবাদিক শুনলে তার আর কথা বলেন না। আর আরেকটি বিষয় বলি যে আসলেই এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ক কোনো তথ্যই আমরা পাইনি বিএনপির পক্ষ থেকে বা তার চিকিৎসকদের পক্ষ থেকে। তবে যেটি আমরা আমাদের যে তথ্য পাওয়ার উৎস রয়েছে সেখান থেকে আমরা যেটি জানতে পেরেছি সেটি হলো 10 সদস্যের যে মেডিকেল বোর্ড, তারা বসে আরও অন্যান্য চিকিৎসকদের সহযোগিতা চাওয়ার বিষয়টি ভাববেন এবং এইটি নিয়ে তারা কথা বলবেন আজকে। এখন কখন এই বৈঠক হবে এটি তো আমাদেরকে জানানো হয়নি, এটা আমরা বলতে পারছি না। তবে আজকে দিনের কোনো না কোনো সময় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে, এটুকুই আমরা জানতে পেরেছি। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে তথ্যগুলো জানতে চাইলেন তার মধ্যে এটিই আছে আমার কাছে সর্বশেষ তথ্য। শান্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে এবারকার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তহিদ শান্ত। এবার বৈশ্বিক করোনা পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনায় 24 ঘন্টায় প্রাণ হারালো আরও প্রায় 10,000 মানুষ। শনাক্ত হয়েছে 6 লাখেরও বেশি। গেল কয়েকদিনের তুলনায় কিছুটা কমেছে ভারতের দৈনিক আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা। 24 ঘন্টায় ভারতে 3,66,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে 3,700 শতাধিক। এমন অবস্থায় দেশটিতে পূর্ণ লকডাউনের সুপারিশ করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এছাড়া সংস্থাটি মোদী সরকারের ভূমিকায় হতাশা প্রকাশ করেছে। নেপালের অবস্থাও বেহাল। ছোট্ট এই দেশটিতে 24 ঘন্টায় 8,000-এর বেশি সংক্রমণ ও 88 জনের প্রাণ গেছে। এদিকে ভারতীয় ভ্যারিয়েন্টকে উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করা উচিত বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি করোনা ছড়িয়ে পড়া নিয়ে একটি নথি ফাঁস হয়েছে, যেখানে বলা হয়েছে 2015 সালে এই ভাইরাসকে জৈব অস্ত্র হিসেবে ব্যবহারের আলোচনার কথা। এই গবেষণার তথ্য ফাঁস করেছেন চীনেরই এক শীর্ষস্থানীয় বিজ্ঞানী। নিউজ 24 দুপুর 12টার সংবাদে নিচ্ছি একটি বিরতি, সঙ্গে থাকুন। আর একবার স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে। রাজধানীর বিভিন্ন এলাকায় ভাঙা ও কাটা রাস্তার কারণে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কাঁঠাল বাগান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, এই যে কাঁঠাল বাগান এলাকায় ড্রেনের কাজ কিংবা অন্যান্য সংস্কার কাজের জন্য যে রাস্তা খোঁড়াখুড়ি করে অর্ধেক ফেলে রাখা হয়, এর ফলে দুর্ভোগ আসলে কতটুকু বৃদ্ধি পায়, আর সংশ্লিষ্ট যারা আছেন তারা কি বলেন এইসব ব্যাপারে? জি, আমি রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ডে। এই 16 নম্বর ওয়ার্ডের যেই কাঁঠালবাগান এলাকার ফ্রি স্কুল স্টেট যেই এলাকাটি রয়েছে, সেই এলাকার যে রাস্তা, সেই রাস্তার যেই সংস্কার কাজ চলছে, অর্থাৎ রাস্তাটির যে ড্রেন নির্মাণ কাজ, সেই ড্রেন নির্মাণ কাজের কাজ চলমান রয়েছে। অর্থাৎ কাজ চলমান থাকলেও কাজের ধীরগতির অভিযোগ রয়েছে স্থানীয়দের মাঝে, এবং এই ধীরগতির কারণে আসলে এই এলাকার যারা বাসিন্দা রয়েছে, বাসিন্দারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। এবং আপনি অবশ্য দেখলে বুঝতে পারছেন যে একটি রাস্তার উভয় পাশে যে বিভিন্ন আবাসিক একটি এলাকা, সেই আবাসিক এলাকার মধ্যে রাস্তার এই যেভাবে রাস্তাটি আপনার ড্রেন নির্মাণের জন্য যেভাবে তারা খনন কাজ করেছে, এর পরবর্তীতে বিভিন্ন জায়গাতে তারা ইট বিভিন্ন জায়গায় বিভিন্ন নির্মাণ সামগ্রী ফেলে রাখা হয়েছে। এর ফলে কিন্তু যে রাস্তা দিয়ে যে সাধারণভাবে কেউ হাঁটবে সেই সুযোগটিও কিন্তু নেই। আসলে
আসলে এই বিষয়টি নিয়ে যিনি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছেন ওনার সাথে আমি টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি। ওনাকে কয়েকবার আমি ফোন করেছি, উনি আসলে আমার ফোনটি ধরেননি। একই সাথে কিন্তু সিটি কর্পোরেশন যারা দক্ষিণ সিটি কর্পোরেশন যারা প্রকৌশল বিভাগ রয়েছেন তাদের সাথেও আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদেরকে আমি মেসেজ দিয়েছি। তাদের পক্ষ থেকে আসলে কোনো উত্তর কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি যে আসলে এই রাস্তাটির যে অবস্থা দাঁড়িয়েছে এই অবস্থাতে আসলে কবে নাগাদ এই রাস্তাটির এই সংস্কার কাজ শেষ হবে এবং এখানে যারা বাসিন্দা রয়েছে সে বাসিন্দারা তাদের যে দুর্ভোগের মধ্যে রয়েছে সে দুর্ভোগ থেকে তারা রেহাই পাবেন। তো এই ছিল আমার কাছ থেকে সব শেষ। বিপ্লব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কাঁঠালবাগান এলাকা থেকে আমাদের সহকর্মী তালুকদার বিপ্লব যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। এবারে সারা সৌজন্যে ঈদ বাজারের খবর। দর্শক, ঈদের কেনাকাটার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি বসুন্ধরা সিটি শপিং মলে। সেখানে আছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, আর কদিন পরেই আসলে ঈদ, কেমন জমে উঠেছে বেচাকেনা শপিং মলে? স্বাস্থ্যবিধি কি আসলে কতটুকু মানা হচ্ছে সেখানে? জি, যেমনটি বলছিলেন যে ঈদের মাত্র আর কয়েকটি দিন বাকি আছে এবং এই মুহূর্তে আমি আছি বসুন্ধরা শপিং মলে। তো আমি এরই মধ্যে অনেকগুলো মার্কেট ঘুরেছি, কিন্তু অনেকগুলো মার্কেটের মধ্যে আমার কাছে এখানে এসে স্বাস্থ্যবিধির যে বিষয়টা সেটা কিন্তু হলো অনেকটাই ভালো লেগেছে এবং এখানে দেখেছি যে প্রায় সবাই আর কি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য চেষ্টা করছেন। আর যদি আমি বিক্রির কথা বলি, বিক্রি কিন্তু আজকে যেহেতু একটি বন্ধের দিন, তো সকাল সকালই কিন্তু অনেকে ভিড় এড়ানোর জন্যই হলো মার্কেটে চলে এসেছেন এবং নিজের যেই প্রয়োজনীয় পণ্য, পোশাক, পরিবারের জন্য পোশাক, সেগুলো কিন্তু কেনাকাটা করছেন। এবং এখানে যারা বিক্রেতারা রয়েছেন, যদিও তারা বলছেন যে আশানুরূপ, অর্থাৎ প্রতি বছর যেই বিক্রিটা তারা করে থাকেন সেই বিক্রি থেকে এখন এই বেচা কেনাটা অনেকটাই কম। তার প্রধান কারণই হচ্ছে এই করোনার যেই মহামারীটি চলছে, সেই মহামারীর কারণে আসলে ক্রেতার সংখ্যা কম, পাশাপাশি দীর্ঘদিন মার্কেটও বন্ধ ছিল, যার কারণে তাদের যে কালেকশনগুলো ছিল সেগুলো হলো এই মুহূর্তে এসে আরও কয়েক ধাপে তারা হলো নতুন পোশাক তাদের হলো পণ্য তোলেন নিজেদের দোকানগুলোতে। সেটি কিন্তু এবার করা সম্ভব হয়নি, যার কারণে তারা যেই নতুন নতুন যেই পণ্যগুলো নিয়ে আসেন সেগুলো আসলে এবার হলো প্রতিবারের তুলনায় এবারও কিন্তু হলো অনেক ধরনের কালেকশন রয়েছে, কিন্তু ক্রেতার সংখ্যা তাদের কাছে তারা বলছেন যে বিক্রিটা একটু কমে গেছে, যেহেতু হলো লকডাউন চলছে এবং পাশাপাশি ক্রেতারা হলো আসতে পারছেন না। তো এই ছিল এখন পর্যন্ত আমার দেখা এখানকার সবশেষ চিত্র। জিকো, আপনাকে অসংখ্য ধন্যবাদ জিকো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঈদের কেনাকাটার খবর জানাতে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাইমাল জিকো। সংবাদের সময় হলো আরেকটি বিরতির, সাথেই থাকুন। আর একবার স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। বিটকয়েন এক ধরনের ডিজিটাল মুদ্রা, এর লেনদেন হয় ইন্টারনেটের মাধ্যমে। এই কয়েন অনলাইন দুনিয়ার বাজারে ছাড়া হয় 2009 সালে। আইন শৃঙ্খলা বাহিনী বলেছে দেশে বাড়ছে এই মুদ্রার ব্যবহার। কোনো আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এর লেনদেন না হওয়ায় মানি লন্ডারিং আইনে দেশে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন অবৈধ। আর বিশেষজ্ঞরা বলছেন বিশ্বের বিভিন্ন দেশ বৈধতা দিয়েছে ভার্চুয়াল মুদ্রাটির। দেশে বৈধতা দিলে আগে প্রয়োজন এর ভালো মন্দ দিক নিয়ে বিবেচনা করা। মাসুদ লাবুনের প্রতিবেদন। ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রার লেনদেন কেবল অনলাইন দুনিয়ায়। ভার্চুয়াল অ্যাকাউন্ট খুলে ডিজিটাল কয়েনের মাধ্যমে করা হয় মানি ট্রানজ্যাকশন। বিভিন্ন অ্যাপস দিয়ে ব্যবহারকারীরা নিজেদের পরিচয় প্রকাশ না করেও সরাসরি আদান প্রদান করেন এই মুদ্রা। লেনদেনের তথ্য সুরক্ষিত থাকে ব্লকচেইন নেটওয়ার্কের মাধ্যমে। তদারকির জন্য নেই কোনো কেন্দ্রীয় ব্যাংকের মতো কর্তৃপক্ষ। শেয়ার মার্কেটের মতো এক ধরনের স্টক প্রাইসের মতো ব্যাপার আছে, এই দামটা বাড়ে কম। বিটকয়েনের যে নেটওয়ার্ক, তারা হচ্ছে যে স্যাটেলাইটের মাধ্যমে তাদের নেটওয়ার্কটা এস্টাবলিশ করেছে। ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশ ক্রিপ্টোকারেন্সির বৈধতা দিয়েছে। তবে বাংলাদেশে ভিন্ন এই ডিজিটাল মুদ্রার অবস্থা। কোনো আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক এগুলো জড়িত না।
তো ডেফিনেটলি যদি এই মানে এগুলো জড়িত না হয়ে যদি এটাকে মানিকে ট্রান্সফার করা যায় বিটকয়েনে, তো সেখানে মানি লন্ডারিং হওয়ার সুযোগ আছে। বাংলাদেশ গভর্নমেন্ট সেন্ট্রাল ব্যাংক এটা 2014 সালে বিটকয়েনে সমস্ত ধরনের লেনদেন অবৈধ ঘোষণা করে। বিটকয়েন ব্যবহার করে নানা অপরাধে জড়িত 2টি চক্রকে এবছর আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তারা ই-মার্কেটিং, ক্রেডিট কার্ড প্রতারণার সঙ্গেও জড়িত। সংস্থাটি জানায়, লেনদেনের গতিবিধি অনুসরণ করা সম্ভব না হওয়ায় দেশে অনেকেই মাদক, কালোবাজারি ও বিদেশে অর্থ পাচার সহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করছে এই কয়েন। কোড ওয়ার্ড বা আপনি ইলেকট্রনিক কারেন্সি হিসেবে বিক্রি হয়। 2009 সালে যে বিটকয়েনের মূল্যমান ছিল বাংলাদেশি টাকায় 6 থেকে 8 টাকা, সেই বিটকয়েনের বর্তমান মূল্যমান হচ্ছে বাংলাদেশি টাকায় 49 থেকে 50 লক্ষ টাকা। বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট করা হলে সেখানে কোনো ট্রেস থাকে না। এখন প্রশ্ন হলো, রাষ্ট্রভেদে নিয়ম কানুন ভিন্ন। বিশ্বব্যাপী যখন বিটকয়েনের ব্যবহার বাড়ছে, তখন বাংলাদেশে এর বৈধতা দিলে ক্ষতি কি? টাকা ডলার দিয়েও কিন্তু ক্রাইম করা যায়, সেটি ডিজিটাল কারেন্সিতেও করা যাবে। একদিকে অবৈধ রাখলে, জিনিসটা ব্যান করে রাখলে আপনি ট্যাক্স পাবেন না, আবার বৈধ করলে সেটার কিছু নেগেটিভ ডাউনসাইড আছে। আমাদের দেশের প্রেক্ষাপটে জিনিসটি ব্যাপকভাবে বিশ্লেষণ করে দেখা যে আসলে যদি আমরা বিটকয়েন ইন্ট্রোডিউস করি বা এটাকে যদি আমরা বৈধতা দিই, তাহলে আমাদের লাভের পরিমাণ কি হবে, ক্ষতির পরিমাণ কি হবে, সেটার ভিত্তিতে আমাদের যে সিদ্ধান্ত নেওয়া উচিত। অবৈধ হলেও বিটকয়েন পশ্চিমা দুনিয়ার সাথে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশেও, আর তাই মুদ্রাটির এপিঠ ও পিঠের নানা দিক ভাবাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ও বিশেষজ্ঞদের। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। নবনির্বাচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সংক্ষিপ্ত শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে। বিপর্যস্ত করোনা পরিস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয় মাত্র 6 মিনিটে। সোমবার রাজভবনে কোভিড স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। একসঙ্গে শপথ নিয়েছেন মন্ত্রিসভার সব সদস্য। ভার্চুয়ালি শপথ নেন 3 মন্ত্রী ব্রাত্য বসু, অমিত মিত্র এবং রথীন ঘোষ। সীমিত সংখ্যক অতিথিদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। স্থানীয় সময় সকাল 10:45 রাজ্যের নতুন সরকারের মন্ত্রীরা শপথ বাক্য পড়া শুরু করেন। মমতার 3য় মেয়াদের মন্ত্রিসভায় পূর্ণদের সাথে একাধিক নতুন মুখ রয়েছে। তালিকায় রয়েছেন পার্থ চ্যাটার্জি, সুব্রত মুখার্জি, শোভন দেব চ্যাটার্জির মতো বর্ষিয়ান নেতারা। মমতার নয়া ক্যাবিনেটের 43 জন সদস্যের মধ্যে পূর্ণমন্ত্রী 24 জন, বাকি 19 জন প্রতিমন্ত্রীর মধ্যে 10 জন পাচ্ছেন স্বাধীন দপ্তর। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় জ্বালানি পাইপলাইনে সাইবার হামলার পর জরুরি অবস্থা ঘোষণা করেছে জো বাইডেন প্রশাসন। ওই হামলার রোববার একটি বড় পাইপলাইন বন্ধ করায় জ্বালানি ঘাটতির শঙ্কা দেখা দিয়েছে। সরবরাহ অব্যাহত রাখতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কলোনিয়াল পাইপলাইনের মাধ্যমে দিনে 25 লাখ ব্যারেল জ্বালানি সরবরাহ করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, সোমবার জ্বালানির মূল্য 2 থেকে 3% বাড়ার সম্ভাবনা রয়েছে। নিউজ 24 দুপুর 12টার সংবাদ এখন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।